নমস্কার, আমি শুভায়ন। গল্পে গপ্পের জন্ম ও মৃত্যুর তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে। গত পর্বে আমি শশী ঠাকুরনের হাতে গোটা 1টা টাকা দিয়েছিলাম তার আর্থিক অবস্থা খারাপের জন্য। তিনি সেটা বিশ্বাসই করতে পারছিলেন না। আজ তৃতীয় পর্বে আসুন দেখি কি হয়। পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি। বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবি লেবু গাছের তলার পথটা দিয়ে যাচ্ছে, হাতে একটা কাঁসার জামবাটি। আমায় দেখে বললে, কখন বাড়ি এলি? বললুম, কাল এসেছি ঠাকমা। বাটি হাতে কোথায় গিয়েছিলেন? আর বলিস নে দাদা, বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম, যদি ওরা কেনে। আমার দিন তো আর চলে না, হাতে মোটে পয়সা নেই। শুধু খুলনে গিয়েছে আর 4-5 দিন। বাড়ি একেবারে অচল, ছেলেপিলেগুলো খেতে না পেয়ে এমন অবস্থা। তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা? তবুও যে কদিন যায়, তা ওরা নিলে না, বলে এখন নগদ দিতে পারবো না, ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলতো? একটু গুড় খেতে পাচ্ছি নে। বাটিটা বেচে ভেবেছিলাম আজ হাটে আজকের ভালো আখের গুড় আনতে দেব, আর আজকের হাটটাও হবে এখন। ছেলেপিলেগুলো শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়েই মারা গেল। তা নিবি দাদা বাটিটা? ফুল কাঁসা, এই ওদের বাটি না, আমার নিজের বাটি। বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন। দেখ না, শহরে থাকি, অনেক কাঁচা পয়সা রোজগার করি, পাড়াগায় যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখিনি। আমায় অন্যমনস্ক দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটিটা কেনবার ইচ্ছে আমার নেই। অনেকটা মিনতি সুরে বললে, না কিনিস, ওটা বাধা রেখে আমায় বরং 8 আনা পয়সা দে। এরকম অবস্থা বুড়িকে আমি আরও অনেকবার দেখেছি। শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি। বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল। বুড়ির গায়ে একটা লেপ ছিল। মরণের ঘণ্টা 2 আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল, বৌমা, লেপটা সরিয়ে নাও, 4-5 টাকা দামের লেপটা। আমি বাঁচব না, তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে। ও গেলে আর আনতে হবে না বৌমা। আহা, কোথায় পাবে সিধু যে আবার 4-5 টাকা খরচ করে লেপ বানাবে? শীতকালে বাছারা আমার আদুর গায়ে কাটাবে তাহলে? আরও খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বললে, দেখ সিধু, একটা কথা বলি শোন। আমার শ্রাদ্ধে বেশি খরচপত্র করতে যাস নে যেন। বিধু, মণি, শরৎ ওরা কেউ কিচ্ছু হয়তো দেবে না। তুই একা পাবি কোথায় যে খরচ করবি? নমো নমো করে অমনি 5টি ব্রাহ্মণ খাইয়ে দিবি। আর ওরা যদি কেউ কিছু পাঠায়, তাও সব টাকা খরচ করিস নে, হাতে কিছু রাখবি। এরপরে তোর ছেলেপুরোরা খেয়ে বাঁচবে। শুনলাম শশী ঠাকুরনের ছেলেরা সবাই বাড়ি এসেছে। ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করছে। বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম। সামনের উঠানে নারিকেল ডাল পুঁতে বৃষৎসর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে শামিয়ানা টাঙানো। গ্রামের অনেকেই সেখানে উপস্থিত। সেজ ছেলে গোপেশ্বরের কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মশাইয়ের সঙ্গে অফিসে নতুন লোক ঢোকানো আজকাল যে কি কত অসম্ভব, সে বিষয় সম্বন্ধে কথা বলছে। গোপেশ্বরের বয়স 45 ছাড়িয়েছে। রেলের অডিট অফিসে বড় চাকরি করে। চৌধুরী মশাই বোধহয় তাকে কারো চাকরির জন্য বলে থাকবেন, কথার ভাবে তাই মনে হলো। আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু, সিমসন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধা নেই। সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে। এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায়। অফিসের আর সেদিন নেই। শুনলাম গোপেশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ড ধরুন প্রায় 18-19 হাজার টাকা পাবে। হাওড়া না বরানগরের জমি কিনেছে, সেখানেই বাড়ি করবে। আজ 10-11 বছর পরে সে দেশে এসেছে। মায়ের মৃত্যু না ঘটলে আরও কতদিন আসতো না, তাই বা কে জানে।
ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে, বউ, ঝি, চাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না। মেজো সেজো ছোট ছেলের বউরা এসেছে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি। ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি, তাদের বিয়ে হয়ে ছেলেপুলে হয়ে গেছে, অনেকের স্বামীরাও এসেছে। তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি। অপর দুই মেয়ে ও তাদের ছেলে মেয়েরা এসেছে, সবাই ব্যস্ত সমস্ত। এখানে তরকারি কাটা হচ্ছে, ওখানে জিনিসপত্রের ফর্দ হচ্ছে, বাড়িময় ছেলে মেয়েদের চিৎকার, হাসাহাসি, ছুটোছুটি। মেয়েরা ওকে ডাকছে, মায়েরা ছেলেপিলেদের বকছে। কুঁয়োতলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ। বাড়ি শুদ্ধ সবাই শশব্যস্ত, কারুর হাতে এক দণ্ড সময় নেই। জন্ম মৃত্যুর তৃতীয় পর্বটা এখানেই শেষ করলাম। গল্পে গপ্পে সঙ্গে শুভায়নের সাথে চতুর্থ পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণ চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন। আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটা অল করে রাখুন, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। আজ এ পর্যন্তই, পরের পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি।